দর্শক শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন ৩ দিন ধরে নিউজ 24 প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এবং ধারাবাহিকভাবে উৎসব উদযাপনের নানা অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানগুলোতে গত এক বছরে নিউজ 24 কী সংবাদ পরিবেশন করেছে এবং সংবাদে কী ভিন্নতা এনেছে সেসব সবিস্তারে তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানটি এখন আমরা যেটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটি হলো উৎসব উদযাপনের ধারাবাহিকতার শেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আনোয়ার সাদি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে দুজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং অবজারভার পত্রিকার সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন জনাব কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, লেখক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এটি যেহেতু আমাদের এই উৎসব উদযাপনের একটি ধারাবাহিক আলোচনার শেষ অংশ, এই আলোচনায় আজ আমরা জানতে চাইব যে টেলিভিশন বিশেষ করে গণমানুষের কতটা কাছাকাছি যেতে পেরেছে এবং আরও কতটা সুযোগ আছে টেলিভিশনের দিক থেকে। আর দর্শক যারা আছেন, জনগণ যারা আছেন, তাদেরও বা আরও কতটুকু সুযোগ আছে টেলিভিশন থেকে কিছু পাওয়ার। সেই আলোচনা যাওয়ার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিই, যেহেতু এটি আমাদের এই ধারাবাহিক আলোচনার শেষ অংশ। প্রথমেই আমরা একটু ধন্যবাদ জানাতে চাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং নিউজ 24-এর চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানকে। তিনি অনেক ব্যস্ততার মাঝেও এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উৎসবে তিনি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন এবং এই চ্যানেলটির সাংবাদিক কলাকুশলীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। একই সঙ্গে অনুষ্ঠানের উৎসবের সূচনা করেছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নিউজ 24-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির। ওনাকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে দর্শক, গত এক বছরে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এবং সংবাদের বিশ্লেষণ জানানোর ক্ষেত্রে একঝাঁক তরুণ এবং অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে যে টিম কাজ করেছে, নিউজ 24-এর সিইও জনাব নঈম নিজামের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরেছে, বিশ্লেষণ জানিয়েছে এবং মানুষের কাছাকাছি গিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে জনপ্রিয়তা অর্জন করেছে। সেই কথাটিও আপনাদেরকে জানিয়ে রাখি। আর নিউজ 24-এর কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা নিরপেক্ষ নয়, তারা সবসময় জনগণের পক্ষে এবং আগামী দিনগুলোতে জনগণের পক্ষে থাকার অঙ্গীকার এই উৎসবের প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতিটি কার্যক্রমে জানান দিয়েছে নিউজ 24। আলোচনায় যাচ্ছি দর্শক। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব জনাব ইকবাল সোবহান চৌধুরী, নিউজ 24 বলছে যে তারা জনগণের পক্ষে এবং সব জনগণের কথা তারা বলতে চায়, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে জনগণের কাছে যাওয়ার জন্য টেলিভিশনের পক্ষে আরও কোনো কাজ কি বাকি রয়ে গেল? প্রথমেই আমি নিউজ 24 সফলতার সাথে একটি বছর তাদের যে নিউজ ট্রান্সমিশন তারা করেছেন সেজন্য তাদেরকে অভিনন্দন জানাতে চাই। এই টেলিভিশনের চেয়ারম্যান এবং দেশের একজন প্রতিষ্ঠিত বিজনেস গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান এবং যিনি এই টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর সাহেব এবং আমাদের যে সহকর্মী সহযোগী নঈম নিজাম সহ এই টেলিভিশনের সাথে যারা জড়িত আছেন, আমাদের সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অভিনন্দন জানাই এবং দ্বিতীয় বছরের আমরা আশা করি এই টেলিভিশন আরও বেশি দর্শক সমাদৃত হবে। আপনি যে কথাটি বলেছেন যে টেলিভিশনের মানুষের কাছে কতটুকু পৌঁছেছে, প্রথমেই আজকের এখানে বসে এই টেলিভিশনের যে ইলেকট্রনিক মিডিয়ার যে বিকাশ, সেই বিকাশের কথা যদি আমরা বলতে হয় তাহলে প্রথমেই আমাদের ধন্যবাদ জানাতে হয় এবং কৃতজ্ঞতা জানাতে হয় আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। 1996 সালে তিনি যখন প্রথম নির্বাচিত হলেন এবং দায়িত্ব গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসাবে, তখন কিন্তু তিনি এই ইলেকট্রনিক মিডিয়াকে ব্যক্তি খাতে তিনি খুলে দিলেন। এর আগে আমরা জানি বাংলাদেশ টেলিভিশন ছিল, বেতার ছিল, কিন্তু তিনি প্রথম
এই ইলেকট্রনিক মিডিয়াকে সরকারি মালিকানার বাইরে এনে ব্যক্তি মালিকানায় তিনি উন্মুক্ত করে দিলেন এবং এর ফলে আজকে দেখুন প্রায় 3 ডজনের মতো আজকে টেলিভিশন চ্যানেল, তার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য হলো তারা শুধুমাত্র সংবাদ নিউজ 20 মানে তারা 24 ঘন্টা নিউজ দিচ্ছে, সংবাদ পরিবেশন করছে, অন্যগুলো সংবাদ এবং বিনোদন করছে। আমাদের বেতারের ক্ষেত্রে আমরা দেখছি কমিউনিটি রেডিও হয়েছে, FM রেডিও হয়েছে এবং এর ফলে বহু সাংবাদিক তারা কিন্তু আজকে কর্মসংস্থান হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে তারা কিন্তু সাংবাদিকতা করার সুযোগ পেয়েছেন, কর্মসংস্থান হয়েছে, অনেক কলাকুশলী হয়েছে। এর সাথে জড়িত অনেক নির্মাতারা, অভিনেতা অভিনেত্রীরা তারাও কিন্তু আজকের এই টেলিভিশনের এতগুলো টেলিভিশনের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু তাদেরও কিন্তু অনেক কর্মসংস্থার সুযোগ হয়েছে। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন পেশাজীবী সাংবাদিক হিসাবে আজকের এই ইলেকট্রনিক মিডিয়ার বিকাশের জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি যেটি বলতে চাই সেটি হলো যে এই এতগুলো টেলিভিশন হওয়ার কারণের জন্যে দেখুন দর্শকরা কিন্তু সাংঘাতিকভাবে উপকৃত হয়েছে। কারণ যদি 1-2টি টেলিভিশন থাকে তাহলে সেখানে প্রতিযোগিতা কম। যখন টেলিভিশন অনেক, সবাই কিন্তু প্রতিযোগিতা করছে সংবাদ কত তাড়াতাড়ি এবং কত ভালো সংবাদ দর্শক শ্রোতাকে দিতে পারবে। আবার যারা প্রোগ্রাম করছে তারাও দেখুন কত ভালো নাটক, বিনোদন, গান, অনুষ্ঠান তারা দর্শক শ্রোতাকে দিতে পারবে। এর ফলে কিন্তু একটা প্রতিযোগিতা হচ্ছে এই আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে একদিকে যাকে বলে কোয়ালিটি আসছে, আরেক দিকে প্রতিযোগিতার মধ্য দিয়ে কিছু দায়িত্ববোধও কিন্তু চলে আসে। আপনি বলেছেন যে এই নিউজ 24 তারা অঙ্গীকার করেছে তারা জনগণের সাথে, জনগণের পক্ষে, এবং তবে তার সাথে আমি যোগ করতে চাই জনগণের পক্ষে অবশ্যই, কারণ মিডিয়া জনগণের পক্ষেই থাকবে। তবে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে আমাদেরকে কিন্তু আরেক জাতীয় কয়েকটি ইস্যু আছে, সেখানে কিন্তু আমাদের পক্ষে থাকতে হবে। যেমন ধরুন আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যেমন ধরুন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে, যেমন ধরুন আমাদের গণতন্ত্রের পক্ষে, ব্যক্তি খাতের পক্ষে। এই কতগুলো বিষয় আছে যেখানে কিন্তু আমাদেরকে নিরপেক্ষভাবে নয়, পক্ষ হয়ে থাকতে হবে। যেমন ধরুন আমাদের সার্বভৌমত্বের উপরে যদি কেউ আঘাত আনার চেষ্টা করে, সেখানে কিন্তু আমাকে পক্ষ হয়ে দাঁড়াতে হবে। আমার মৌলবাদী গোষ্ঠী বা আমাদের সাম্প্রদায়িক শক্তি অথবা আমাদের যে স্বাধীনতার পরাজিত শত্রু, তারা যখন আঘাত আনার চেষ্টা করবে, সেখানে কিন্তু আমাকে পক্ষ নিয়েই আমাকে কিন্তু দাঁড়াতে হবে। এটা আমি নিউজ 24 এর কাছে প্রত্যাশা করব একজন নাগরিক হিসাবে, একজন পেশাজীবী হিসাবে। সেই কাজটি অবশ্য তারা করছেন ইতিমধ্যে এবং আমার বিশ্বাস যে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু সবচেয়ে বড় যেটি বলেছি আমি, লাভবান হচ্ছে কিন্তু আমাদের দর্শক শ্রোতারা। তারা দেখুন প্রতিদিন এই টক শোগুলো দেখছে, এক একটি টক শোতে এক একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা টক শোর বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু জনাব কাজী সিরাজ আপনার কাছে জানতে চাইব নিউজ 24 এর কাছে আপনার আগামী বছরে কি প্রত্যাশা থাকতে পারে? ধন্যবাদ আকবর। প্রথমে তো আপনাদেরকে এই প্রথম বর্ষপূর্তি আপনাদের অভিনন্দন জানাই নিউজ 24-কে। ইতিমধ্যে তারা গত 1 বছরে যা করেছে, আমার মনে হয় নতুন একটি চ্যানেল হিসেবে প্রত্যাশা তারা পূরণ করতে পেরেছে। তারা একেবারে নতুন চ্যানেল, 1 বছর মাত্র গেল, 1 বছরের চ্যানেল এটাকে আমার যেটা মূল্যায়ন, এটা মনে হয় না, মনে হচ্ছে অনেক দিনের পুরনো একটি চ্যানেল। তো এই কাজটি নিউজ 24 করতে পেরেছে। আর আপনারা যে কোভিড পেটের কথা বলছেন, প্রতিশ্রুতির কথা বলছেন, জনগণ, এটা বলা হয় জনগণ। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বলে জনগণের পক্ষে, আমরা জনগণের পক্ষে আছি, কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষে নেই। বাংলাদেশের প্রধান যে 2টি রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এরা এই সমাজের, এই রাষ্ট্রের, এই দেশের একটি বিশেষ শ্রেণীকে প্রতিনিধিত্ব করে, একটি
একটি শ্রেণীর এক অংশকে একদল করে আর এক অংশকে আরেক দল করে। সাধারণ যে জনগণ, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, মোটে মজুর, অর্থাৎ জনসংখ্যার শতকরা ৮০ জনের উপরে যারা, এদের রিপ্রেজেন্টেশন রাজনীতিতেও নেই এখনো। আমি এটা আপনাদের খারাপ লাগতে পারে, মিডিয়াতেও নেই, ওই জিনিসগুলো আসে না। আপনারা যে কাজ করেন, আপনাদের সমস্ত টেলিভিশন চ্যানেলে, পত্রিকা, সব জায়গায় আপনাদেরকে সুবিধা আছে। আপনারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, বহুল প্রচারিত একটি পত্রিকার সাথে একটি ওইটা, এছাড়া কালেক্টর আরো ২-৩টি পত্রিকা আর সঙ্গে আপনার জড়িত। আপনাদের অনেক সুবিধা আছে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এগুলোকে তুলে আনবার। তো এগুলো একেবারে রাতারাতি হয়ে যাবে এটা আশা করা যায়। পরিকল্পনার ব্যাপার আছে, পরিকল্পনা কার্যকর করার ব্যাপারে অনেক প্রস্তুতির ব্যাপার আছে, এগুলো আমরা বুঝি, মানুষও এখন বুঝতে শিখেছে। তো সেগুলো যদি আপনারা পারেন, আমি আশা করি আপনারা পারবেন। আপনাদের যে সুবিধা আছে অন্য চ্যানেলগুলোর, ইকবাল ভাই চ্যানেলের অবশ্যই সুবিধা আছে, ওনারও নিউজ পেপার প্লাস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দুটো। তো এইরকম নিউজ পেপার এবং ইলেকট্রনিক মিডিয়া দুটো যখন থাকে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, এখানে একেবারে গ্রামান্তরের সমস্ত মানুষের যে মনের কথা, চাহিদা, এগুলোকে তুলে আনার একটা সুযোগ থাকে। সেটা যদি হয়, সেটা যদি করা যায়, তাইলে বলা যাবে হ্যাঁ জনগণের পক্ষে। আমাদের এখানে যে জনগণের কত কথা, কত দুঃখ বেদনার কথা, এগুলো আসে না। আমিও মিডিয়া কর্মী, একজন সংবাদপত্রের কর্মী, আমরা পারি না, সবসময় পারি না, নানা কারণে পারি না, নানা কারণে হয় না। অথচ এটা হতে হবে, এটা হলে প্রকৃত অর্থে সমগ্র জনগণের, এই জনগণের মধ্যে আবার যাদের কথা বললাম, যাদের রিপ্রেজেন্ট আমাদের বড় দলগুলো করে, এরাও থাকবেন নিশ্চয়ই। এ থেকে বাদ দিয়ে আবার কাউকে বাদ দিয়ে জনগণ, সবাইকে নিয়ে সমগ্র জনগণ, অর্থাৎ সমগ্র জনগণের প্রতিনিধিত্ব কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। নিশ্চয়ই ইকবাল ভাই একমত হবেন। সমগ্র জনগণের যে চাহিদা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, এটাকে অ্যাড্রেস করা মিডিয়ার জন্য খুব কঠিন, কষ্টকর, নানা কারণে হয় না। প্রথম কথা সামর্থ্যের ব্যাপার আছে, এগুলো প্রচুর। আমাদের এখানে তো খুব সস্তায় প্রোগ্রাম করে ফেলতে পারেন অল্প ইনভেস্টমেন্টে, কিন্তু অনেক জায়গায় তো বাইরে তো অনেক বেশি ইনভেস্টমেন্ট, আর এই সমস্ত কাজ করার জন্য প্রচুর ইনভেস্টমেন্টের দরকার। তো আমাদের এখানে সেরকম ইনভেস্টমেন্ট নেই। এই কাজগুলো সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করার জন্য আপনার কয়টা ক্যামেরা আছে, আপনি কত জায়গায় চলবেন, কত জায়গায় যাবেন, কত জায়গায় দৌড়াবেন, অথবা কিন্তু যেতে হবে। যদি করতে হয় সেটা যেতে হবে, সেটা করার জন্য সামর্থ্য দরকার। আপনাদের আরেকটা সক্ষমতা আছে, একটা আবার প্রিন্ট মিডিয়া আছে, আর একটা হচ্ছে আপনাদের যিনি মালিক, যিনি এই প্রতিষ্ঠা করেছেন, তার একটা ভালো মন আছে, উনি অন্য কিছু করতে পারতেন। অন্য কিছু না করে যে মিডিয়ার দিকে আসার অর্থই হচ্ছে তার সংবেদনশীল একটি মন আছে, সংস্কৃতির প্রতি তার একটা আগ্রহ আছে, দুর্বলতা আছে, এবং মিডিয়ার মাধ্যম দিয়ে জনগণকে সেবা দেওয়ার, যতদূর সম্ভব দেওয়ার একটা সুযোগ আছে। তিনি এখানে এসছেন, ফলে আপনাদের আর্থিক যে সমস্যাগুলো বিভিন্ন মিডিয়া আমরা শুনি, যেখানে কিছু কিছু জায়গায় সমস্যা থেকে, সংকট থাকতে পারে না, তো আপনাদের সেই সংকটটিও থাকার কথা নয়, আপনারা সেটাও পারার কথা। সেটা যেদিন যখন হবে, নিশ্চয়ই আমি আশা করি অন্তত নিউজ 24 এটা করতে পারবে, এবং নিউজ 24 অন্যদেরকে এই ক্ষেত্রে পিছিয়ে ফেলে দেবে। আশা করি আপনারা প্রকৃত অর্থে আরেকটা আপনি প্রশ্ন করেছিলেন যে, আমি এই প্রশ্নে আবার একটু আসবো। আমরা আমাদের প্রতিবেদকরা বছর জুড়ে অনেকগুলো প্রতিবেদন করেছে, তার একটি হাইলাইটস আপনাদেরকে দেখাই। আর আপনি যে কথাটি বললেন, এই চ্যানেলের যারা আমাদের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির, অনেকগুলো প্রতিষ্ঠান ওনাদের আছে, কিন্তু তারপরেও এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা ওনাদেরকে কাছে পেয়েছি। ওনারা এসে আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আপনার প্রোগ্রামে দেখেছি যে সব প্রোগ্রামে তারা আছেনি, কেউ ছিলেন আমাদের সঙ্গে। জি, আমরা এখন একটি প্রতিবেদন দেখব, যেখানে আমরা দেখাবো আমাদের প্রতিবেদকরা বছর জুড়ে কি করেছে পর্দায়। ধর্মকে কেন্দ্র করে প্রতিনিয়ত ব্যবসা করছে কিছু অসাধু, আর তাদের জালে ধরা দিচ্ছেন উচ্চ, মধ্য ও নিম্ন আয়ের মানুষ।
পথ চলার প্রথম বছরে এই অসাধু ব্যবসায়ীদের মুখোশ উন্মোচনে কোনো ছাড় দেয়নি টিম আন্ডারকভার। মাত্র 750 টাকায় হজ পালন করতে চান? ক্যামেরায় যেটি দেখছেন সেটি আসলে এদের তৈরি কাবা ঘর। মোনাজাতের বদলে প্রণামের ভঙ্গিতে হাত তুলে তাদের বানানো কাবা প্রদক্ষিণ করছে এসব ভণ্ড হাজিরা। হজ তো হয় না, হজের জন্য আবার দোয়া করা হয় এখানে। আপনার অবাধ্য বউ কোনোভাবেই আপনার বশে আসছে না, চিন্তার কোনো কারণ নেই, আছে সমাধান। স্বামী স্ত্রীর অমিল, প্রেমের ব্যর্থতা, বিদায় যাওয়া, বাধা, পাওনা টাকা আদায় করা, অবাধ্যকে বাধ্য করা, বাচ্চা পোলাপানের লেখাপড়া হয় না, বাচ্চা পোলাপানের যদি কোনো সমস্যা হয়ে থাকে, পাতলা পায়খানা, এগুলো বাতাসের মাধ্যমে এগুলো আমি কাজ করি। ওইটা আমি লাগে জোর আমি লেগে ব্যাপার নেই আমার জন্য আর তো পারবো না বাংলাদেশ না পৃথিবীতে আমি চালা। এইডস এর একটা ধরা এইডস, ওই তো ওষুধ আমি হাকিম। এইডস রোগ মানে এইডস রোগটা ওষুধ আমি বেদবিন না, মানে এইডস রোগের তো চিকিৎসা মানে আমার কাছে আছে। ক্যাটরিনা হবে 100 বার হবে, পয়সা খরচ কত টাকা লাগবে? 140,000 টাকা লাগবে ক্যাটরিনার পেটে। ও আমি তো আপনি যে এখানে ঢুকছেন, আপনি কার্ড দেন। আপনাকে দেখাতে পারবেন যে কাজ হয় এরকম রোগী আপনি নিয়ে আসেন? আপনি বলেন না, এই ধরনের রোগী নাইও আসবো না। টিম আন্ডারকভার পুরো সময় জুড়ে দান বাক্সের নামে চলা হুলস্থুল ধর্ম ব্যবসা আর মাজারের নামে খুল্লা ভণ্ডামি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবে। 27 টাকা 29 টাকার মতো হয়েছে আর কি। আমি তো না আপনি যে বুদ্ধি দিচ্ছি এই বুদ্ধিতে কাজ করবেন আর ছবি দিবেন, কার্ড বানাই দিন। কার্ড বানাই দিলে আপনার ওই কার্ড এর কাছে তো কার্ড নাই, কার্ড আইডি কার্ড বানাই দিন, ছবি ঝুলানো থাকুন, মানুষের ঠিকানা, মানুষের অ্যাড্রেস, কোনো টাকা ধরতো না। কার্ড ছবি দিয়ে দেবেন আমার কালকে কারণ বাজার টাকা হইব, শুক্রবারে জিয়ানো দেবেন, টাকা হইব। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি টক শোর আলোচনা করছিলেন। আমরা টক শো নিয়ে বিস্তারিত আলোচনা এর অনুষ্ঠানের শেষ দিকে করব। এটি নিউজ 24 এর একটি অনুসন্ধানী প্রতিবেদনের একটি অনুসন্ধান করে নানান অনিয়ম অসঙ্গতি তুলে ধরা হয়। এর নাম হলো টিম আন্ডারকভার, বিশেষ করে অপরাধ ইত্যাদি ইত্যাদি। এবং যে পর্বটি দিয়ে শুরু হলো হজ বাবা, সেখানে একটি কাবা ঘর বানিয়ে একজন লোক তিনি 700 টাকায় 800 টাকায় হজ করাচ্ছেন, ওরকম একটি অনুসন্ধান প্রথমে তুলে আসে এবং এটি শুরুতে অনেক জনপ্রিয়তা পায় টেলিভিশনে এবং পরে যখন এর পর্বগুলো ফেসবুকে তুলে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন সেখানে এই পর্বটি ভাইরাল হয়ে পড়ে এবং নিউজ 24 এর নাম চারদিকে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানী সাংবাদিকতা আরও অনেক কিছু ছিল বছর জুড়ে, এর একটি অল্প একটু অংশ মাত্র দেখানো হলো। না, এটাই তো আমি বলেছি যে আজকে এতগুলো টেলিভিশন চ্যানেল হওয়ার কারণের জন্যে এই যে অন্ধকারের কিছু ঘটনাগুলো আজকে জনসমক্ষে, ধরুন ওখানে যারা আছে তারা হয়তো এই ভণ্ড যে পীর বলুন বা ভণ্ডামির কিছু তারা জানতে পারছে, কিন্তু সারা দেশের মানুষ কিন্তু জানার সুযোগ ছিল না। আপনারা কিন্তু সেটা তুলে এনে, এবং আমি আপনাদের যে প্রতিবেদক তাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে সে এটা ভিতরে গিয়ে এবং তাকে প্রশ্ন করা হলো আপনার আইডেন্টি কার্ড দেখান, মানে সে অনেক ঝুঁকি নিয়ে বা অনেকটা সাহস করে সেখানে গিয়েছে। এটাই তো হলো টেলিভিশন চ্যানেলের প্রতিযোগিতার একটি বড় দিক, যে যত বেশি এই ধরনের নিউজ বা এই ধরনের তথ্যগুলোকে তুলে আনতে পারবে। সাধারণ ঘটনা রাস্তাঘাটে ঘটছে, ঢাকা শহরে পানি উঠছে, বন্যা হচ্ছে, এগুলো তো সবাই দেখাবে। তারপরে কিছু কিছু যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যদি আপনি তুলে আনতে পারেন তাহলে কিন্তু দর্শক তত বেশি একটি টেলিভিশন চ্যানেলকে গ্রহণ করে নেবে। এবং আমি মনে করি যে এতগুলো চ্যানেল, অনেকে বলেন এতগুলো চ্যানেল হয়েছে কিভাবে চলবে। এখানে সবাই যার যার অবস্থা থেকে প্রতিযোগিতা দিয়ে তারা টিকে থাকতে হবে, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট যাকে বলা হয়। এবং আমি মনে করি যারা এই উতরে যাবেন এই পরীক্ষায়, এই প্রতিযোগিতার পরীক্ষায়, তারাই হয়তো সমাদৃত থাকবেন দর্শক শ্রোতাদের কাছে। এবং এর মধ্য দিয়ে আবার বলতে চাই যে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মূল লাভবান কিন্তু হচ্ছে আমাদের দর্শক শ্রোতা। এবং
আপনি যেটা বলেছেন জনগণের, আমাদের কাজী সিরাজ সাহেব বলেছেন যে জনগণের কথাগুলো তুলে আনা। জনগণের বিভিন্ন রকমের কথা থাকে, সেটি এলাকার উন্নয়নের প্রত্যাশার কথা থাকবে, এলাকায় দুর্নীতির বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের কথা তুলে আনা হবে। এই ধরনের যে অন্ধকার দিকটি আছে, ধর্মকে বিক্রি করে বা ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে যে অধর্মের কাজ হচ্ছে, এবং যাকে বলে আপনি বলুন যে হজ তো একটি, সেটা আপনার এখানে একটা হজের মতো ইয়ে করে কাফনের কাপড় পরে এই তারা দোয়া করছে। উনি বললেন হজ করেই না, দোয়া করি। তো হজে না গিয়ে এখানে বসে তো হজের দোয়া হবে না। এটা হলো কি মানুষের যে ধর্মীয় অনুভূতি আছে, সেই অনুভূতিকে কিন্তু তারা পুঁজি করে তারা কিন্তু এক ধরনের ঈমান নষ্ট করার কিন্তু কাজগুলো করছেন। এবং আমি মনে করি এই ঘটনাগুলো যত তুলে আনা হবে তত অন্ধকার যে আমাদের সমাজের যে অন্ধকার দিকগুলো আছে সেই অন্ধকার দিকগুলো উঠে আসবে। আমাদের জনগণ সচেতন হবে এবং আলোচিত হবে, এবং প্রশাসন থেকেও আমি মনে করি ওই এলাকার যে প্রশাসন যারা আছেন তাদেরকেও কিন্তু এই ধরনের অপরাধ বন্ধ করার জন্য তাদেরকে পদক্ষেপ নিতে হবে। কারণ ধর্মীয় অনুভূতিকে বিকৃত করার তো কোনো অধিকার কারণে। একটা ছোট বিরতি নেই, আমি বিরতি থেকে ফিরে এসে জনাব কাজী সিরাজ আপনার কাছে যাব। দর্শক, আমরা অনুসন্ধানী সাংবাদিকতা আমাদের দেশে কতটুকু দরকার এবং সেটি মানুষের কতটুকু কাজে আসবে সেই বিষয় নিয়ে জনাব কাজী সিরাজের বিশ্লেষণ আমরা শুনবো বিরতি থেকে ফিরে এসে। আর বিরতিতে যাওয়ার আগেও অনুসন্ধানী সাংবাদিকতার আরেকটি উদাহরণ আপনাদের সামনে রেখেই আমরা বিরতিতে যাব। বছরে ছদ্মবেশী টিম আন্ডারকভার ছুটে বেরিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া। অনুসন্ধানী কাজে উঠে এসেছে কিভাবে সীমান্তের ফাঁকফোকর দিয়ে মাদক ঢুকছে বাংলাদেশে। পাশাপাশি গডফাদারদের এনে দাঁড় করিয়েছি গণমানুষের কাঠগড়ায়। টিম আন্ডারকভার গুটিবাজি শিরোনামে আজ যে গল্প বলবে তার পরতে পরতে থাকবে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ইয়াবার সাম্রাজ্যের আদ্যপ্রান্ত। মাসে কি 2-4 লাখ টাকা আর 2-4 লাখ পিস বিক্রি হয় এই জায়গায়? হ্যাঁ, ইয়াবা কি বিক্রি করে? এই মালকা এই ক্যাম্পের ভিতরে যার মাল ঢোকে ওনার কি অনেক টাকা পয়সা? যেটা বলতেছিলাম যে গুটি মুটি কিছু বুঝি না, টাকা দিবেন সব পাইবেন, কথা শুনো মামা, একটা কথাই শেষ। কি কইছি, ডাইরেক্ট জায়গায় নিয়ে যাবো, নিজে দেখে নিজে চর্চা করে নিয়ে গেল। 200 পিস যদি নেই, 200 পিস আপনারা 200 পিস যদি নাও ইয়া নাকি 9,000 টাকা নাকি 9,000 90 টাকা করে না 90 টাকা করে আগে 45 টাকা করে 45 টাকা করে পিস পড়বে। এই ছোটটা না বড়টা? এটা হলো ছোটটা, বড়টা তো আপনার ওই 100 করে হবে। আমি আপনাকে এটাও পারবো, আমি ঢাকা থেকে দিতে পারতেছি মনে করেন, আমার ওখানে স্টক মনে করেন আছে 200-300 হলে ওখান থেকে নেওয়া যাবে, সমস্যা নেই। আপনি যদি আমাকে এখান থেকে ক্যাশ করেন আমি ওখানে এখন দিয়ে দিতে পারবো। সীমান্তের ওই পার থেকে এই যে কোটি কোটি বাবা এনে সন্তানদেরকে যে দিচ্ছে, তাদের মানে পিতাহারা সন্তানদেরকে, বদিকে তো আসলে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বাবার অভাব পূরণ করতে আসে না, আমি সর্বোচ্চ ডাকি না হচ্ছে মানে 8 ডে, মানে যখনই অনুষ্ঠানে যায় আর কি, হয়তো বা 3টা কি 4টা। এই আপা 10টা 12টা মাস। এই আপা বর্তমান সমাজে আপনার যেসব মেয়েরা হোস্টেলে থাকে, প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করে হোস্টেলে থাকে, এটাই বেশি আসক্ত। আর উচ্চ শ্রেণীর মেয়েরা আসক্ত ইয়াবাটার প্রতি, যাদের বাবার অডল টাকা পয়সা।
আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ 24। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ইকবাল সোফান চৌধুরী এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনাব কাজী সিরাজ। বিরতিতে যাওয়ার আগে আমরা একটি অনুসন্ধানী সাংবাদিকতার উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমাদের প্রতিবেদকরা বছর জুড়ে এসব করেছিল। সেখানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইয়াবা বিক্রি, কক্সবাজারে ইয়াবার রমরমা ব্যবসা, এসব বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরা হয়েছিল। বলে রাখছি যে সব প্রতিবেদন এবং অনুষ্ঠান প্রচারের পর সরকারের দিক থেকেও একটু নড়চড়ে বসতে দেখা গেল সরকারকে, এবং এরপর আমরা আরেকটি সংবাদ প্রচার করেছি যেখানে বলা হয়েছে যে ইয়াবা বহন এবং ব্যবহারের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। অবশ্যই গণমাধ্যমের প্রচারের বিষয়গুলো তাহলে সরকারের গোচরে যায় এবং গণমাধ্যম দেখে তাহলে সরকার সিদ্ধান্ত নেয় কিছুটা হলেও, সেটি তো অনুমান করাই যায়। আমরা আমাদের অতিথিদের বিশ্লেষণ শুনবো, কিন্তু তার আগে যেহেতু ইয়াবা প্রসঙ্গ এসেই গেল, বছর জুড়ে যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের খবরও দর্শকদের জানাতে পিছুপা থাকেনি নিউজ 24। আমাদের সহকর্মী মৌ খন্দকার অপরাধ বিটে কাজ করেন, তিনি একটু হাইলাইটস আপনাদের জানাতে চান দর্শক যে কি কি বিষয় নিউজ 24-এ প্রচার করা হলো। নিউজ 24 আমাকে ক্যামেরার চোখে পৃথিবীকে দেখার এবং সবাইকে দেখবার সুযোগ করে দিয়েছে। আমি অপরাধ জগৎ নিয়ে কাজ করছি। ঘটনা, দুর্ঘটনা এবং অপরাধের সব পিছনের খবর গত 1 বছরে আমি যেসব করেছি সেগুলো একবার ফিরে দেখা যাক। কালোবাজারে বিক্রি হচ্ছে সরকারি তেল। কর্তৃপক্ষ দেখছেন, কিন্তু ঠিকঠাক করার নেই কোনো উদ্যোগ। হাজারো বেকারের শহরে চাকরির মূল্য ঝুলিয়ে কোটি টাকা কামাচ্ছে একটি চক্র। আমরা চেষ্টা করেছি তাদের মুখোশ খুলে দেওয়ার। তরুণদের মাথার উপর থেকে মাদকের কালো ছায়া দূর করতে সোচ্চার ছিল নিউজ 24। বস্তি থেকে অট্টালিকায় কারা মাদকের বিষ ছড়াচ্ছে সে নিয়ে অনুসন্ধান চালিয়েছি আমরা। জি জনাব কাজী সিরাজ, অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে আমাদের এই প্রতিবেদক মৌ খন্দকার মামলার মুখোমুখি হয়েছিল। অনুসন্ধানের রিপোর্টের তো একটা জিনিস হচ্ছে, একটা প্রথম দিকটা হচ্ছে যে রিপোর্ট করবেন, যিনি রিপোর্ট করবেন তাকে সাহসী হতে হবে, বুদ্ধিমান হতে হবে এবং ঝুঁকি নেওয়ার তার মানসিক প্রস্তুতি থাকতে হবে। তো এটা করছেন আপনারা, করেছেন বলেই মামলা মোকদ্দমা বা যাদের বিরুদ্ধে এই সংবাদের বিষয়টা যাবে তাদের ভয় করে, তাদের পক্ষ থেকেও তার উপরে আক্রমণ হওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা ছিল, ওগুলোকে না দেখিয়ে এটা করতে হবে, এটা করতে হয়। আর অনুসন্ধানের রিপোর্টের আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় যে লাভগুলো আছে, অনুসন্ধানের রিপোর্টে প্রথম সব কিছু তো এখনো করা যাচ্ছে না। আমি যেটা বলবো সব কিছু আস্তে আস্তে এর বাইরেও এখন যেগুলো হচ্ছে, যেমন মাদকের বিরুদ্ধে যেটা হচ্ছে, মাদকের বিরুদ্ধে আমাদের একটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। গত 15-20 বছরে, গত 15-20 বছর আগে এই পরিস্থিতি, এই অবস্থা ছিল না, আমরা দেখিনি। গত 15-20 বছরে যা হয়েছে, তো একটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটা আবার অন্য প্রসঙ্গ, কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে প্রথমত এই মাদক ব্যবহার বন্ধ করতে হবে। মাদক ব্যবহার বন্ধ করে দেবে, চোরাচালান বন্ধ করতে হবে। মাদক যারা বিক্রি করছে, আপনি যেখানে বিক্রি হচ্ছে সেখানে গিয়ে ধরছেন, কিন্তু তার এখানে কি করে এলো, কোত্থেকে সে আনলো, কারা এর পেছনে মূল জায়গায় বসে আছেন, সে জায়গায় কিন্তু খুব একটা হাত দেওয়া যাচ্ছে না। ওই জায়গায় যদি আঘাত করা না যায়, সেই লোকগুলোকে যদি ধরা না যায়, তাহলে কিন্তু এটা বন্ধ হবে না। এখন এক জায়গায় আপনি ভাঙলেন, ভেঙে দিলেন আস্তানা, আরেক জায়গায় আরেকটা আস্তানা গড়ে উঠবে। কিন্তু আস্তানার সরবরাহ যদি বন্ধ না হয়, সাপ্লাই রুট যদি বন্ধ না করে দেওয়া যাবে, যারা সরবরাহ করে, যারা এগুলো আমদানি করে, চোরাচালানের সাথে যারা জড়িত, বাইরে থেকে যারা আনছে এগুলো, তাদেরকে ধরতে হবে। এবং এইটা এই অনুসন্ধানের রিপোর্টের উপকার হচ্ছে, একদিকে হচ্ছে তরুণ সমাজকে রক্ষার একটা উদ্যোগ হচ্ছে। এগুলো কমছে তো, একেবারে এতে কোনো কাজ হচ্ছে না তা তো না।
এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু ভয়ও পাচ্ছে। সরকার আইনও পরিবর্তন করছে, সরকার আইন পরিবর্তন করছে, রাষ্ট্র উপকৃত হচ্ছে এতে। রাষ্ট্রের কাজ তো হচ্ছে জনগণের পক্ষে কাজ করা। তরুণরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, সব আমাদের দেশের না, সারা পৃথিবীতে তরুণরা তো হচ্ছে ভবিষ্যতের নেতৃত্ব, ভবিষ্যতের নাগরিকই তো তারা। তো এই জেনারেশন ধ্বংস হয়ে গেলে তাইলে জাতির নেতৃত্ব, আপনি রাজনৈতিক নেতৃত্ব, অর্থনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, শিক্ষা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নেতৃত্ব ভেঙে পড়বে, নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন একটি রাষ্ট্র পঙ্গু হয়ে যাবে। তো এখানে মাদকের ছোবল সাংঘাতিক ছোবল, এই ছোবল থেকে মুক্ত করে আপনারা যেটা করছেন এটা ছাড়াও আরো অন্য অনেক অনুসন্ধানের রিপোর্ট করা তো যাবে, আপনারাও করছেন। এই যে ধর্মীয় যে এটা তো সাংঘাতিক। আমাদের এখানে ধর্ম ব্যবসা ভালোই চলে, এগুলো বন্ধ করা দরকার। মানুষের ধর্মীয় অনুভূতিতে সুর দিয়ে এগুলো করা, এটা তো পাপ। তো এগুলো তুলে আনা, এগুলো আরো ভেতরে গিয়ে আরো অনুসন্ধানের রিপোর্টের কাজই তো হচ্ছে ঘটনার পেছনের ঘটনাটা বের করে আনা, বের করে এনে এটা সামনে তুলে ধরা। এতে একদিকে জনগণকে সচেতন করা, জনগণকে এর ব্যাপারে সচেতন করে, যেন জনগণের মধ্য থেকেও এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠে, সেটা করা। এটা হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে নেয়া, এবং সরকার তখন বাধ্য হয়, যদি সরকারি কোনো রোগ, যখন যে সরকার দেখো এসব ওই সমস্ত জায়গায় বড় বড় জায়গায় জড়িত লোকরা ছাড়া তো এগুলো করতে পারে না। কিন্তু যখন পাবলিক হয়ে যায়, যখন এরকম অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে টেলিভিশনের বা পত্রিকার এগুলো প্রকাশ হয়ে যায়, তখন সরকারের কোনো আপন লোক হলো তাকে ছাড় দিতে পারে না, তখন তার বিরুদ্ধেও অ্যাকশনে যেতে হয়, অ্যাকশন নিতে হয়। এতে এগুলো বন্ধ হলো রাষ্ট্রের লাভ, রাষ্ট্র মাদকের অভিশপ্ত ছোবল থেকে মুক্ত হতে পারে। আরো নানা বিষয় আছে, জমি দখল, জায়গা দখল, মানুষের জায়গা জমি নিয়ে বিরোধে ভাই ভাইকে মেরে ফেলছে, এক ভাইকে দিয়ে আরেক ভাইকে খুন করাচ্ছে, অথবা এরকম। তাহলে গণমাধ্যমে যত বেশি আসবে সরকারের পক্ষেও সরব হওয়ার তত সুযোগ থাকবে। রাইট, সরকারের পক্ষে, সরকারের তো লক্ষ লক্ষ চোখ নাই। সরকারের চোখ তো হচ্ছে এই গণমাধ্যম হচ্ছে আসলে সরকারের চোখ। যার জন্য আমিও ইকবাল ভাই আগে বলে ফেলেছেন, আমিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে চাই এই কারণে যে পাবলিক মানে প্রাইভেট সেক্টরে এই যে মিডিয়া ছেড়ে দেয়া, ইলেকট্রনিক মিডিয়া ছেড়ে দেয়া, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে, সমালোচনা করছে অনেকেই। এই বিষয় নিয়ে একটু জনাব ইকবাল সোবহান চৌধুরীর মতামত একটু জানতে চাই। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও, আপনারা সংবাদ মাধ্যমকে সরকারের চোখ হিসেবে দেখেন নাকি সরকারের সমালোচক হিসেবে দেখেন? না, সংবাদ মাধ্যম বিশ্বজুড়ে বলা হয় যে ওয়াচডগ। সংবাদ মাধ্যমের দুটো তিনটি ভূমিকা আছে। একটি ধরুন ওয়াচডগ, আরেকটি হলো জনগণকে সচেতন করে তোলা তথ্যকে দিয়ে, আরেকটি হলো যে বিভিন্ন তথ্য তুলে এনে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে পথ দেখিয়ে দেওয়া যে সঠিক কাজটি কি করতে হবে। এই তিন চারটি ভূমিকা কিন্তু গণমাধ্যমের আছে। গণমাধ্যম শুধুমাত্র সমালোচনার কোনো আপত্তি নেই, কিন্তু সেই সমালোচনা যদি হয় গঠনমূলক সমালোচনাটা যদি হয় যে মানে আমরা অনেক সময় দেখি নেতিবাচক সমালোচনা, উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা, অথবা বা বিভ্রান্তি সৃষ্টি করে সমালোচনা করা, তথ্য না দিয়ে মিথ্যাচার দিয়ে সমালোচনা, সেগুলো কিন্তু গণমাধ্যমের বা সাংবাদিকতার নীতি নৈতিকতা বিবর্জিত। যে কারণের জন্য আমরা সবসময় বলি যে আমরা স্বাধীনতা ভোগ করতে চাই, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, সাংবাদিকতার স্বাধীনতা থাকতে হবে, মুক্ত গণমাধ্যম থাকতে হবে, কিন্তু পাশাপাশি যেটি করতে হবে যে আমাকে কিন্তু আমার নীতিমালা, বিশ্বজুড়ে কিন্তু একটি শাশ্বত নীতিমালা আছে এই গণমাধ্যমের, সাংবাদিকতার। আমার দেশে ধরুন কোনো আইন নেই, কিন্তু তারপরে আমাদের নিজেদের কতগুলো আইন আছে, সেটা হলো আমার বিবেক, আমার নীতি নৈতিকতা ইত্যাদি। সেগুলো যদি আমি না মানি, শুধুমাত্র আপনি স্বাধীনতা চাইব, সেই স্বাধীনতা কিন্তু অনেক সময় অন্যের ক্ষতিকারক হতে পারে, রাষ্ট্রের ক্ষতি হতে পারে। তো পেলাম একটা প্রশ্ন না করে থাকা যাচ্ছে না, সেটি হলো সমালোচনা এবং ষড়যন্ত্র, এই দুটোর ভুল বোঝাবুঝি হওয়ার সুযোগ থাকে কি গণমাধ্যমে? একটি কথা হলো যে আপনি যে সমালোচনাটা করবেন
ধরুন আমি আপনার আপনি একটি অনুষ্ঠান পরিচালনা করছেন, আপনার এই অনুষ্ঠান পরিচালনায় যদি কোনো ত্রুটি থাকে, আমি যদি সেটি বস্তুনিষ্ঠভাবে বা তথ্যগতভাবে সেটি যদি আপনাকে আমি তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আপনিও কিন্তু আমার উপরে খুব বেশি ক্ষুব্ধ হবেন না, বরং আপনি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি যদি আপনাকে পছন্দ করি না বা আমার অন্য কোনো উদ্দেশ্য আছে, আপনার এই সমালোচনা আমি করলাম, সেটি কিন্তু আপনি সহজভাবে নেবেন না। আজকে সরকারের সমালোচনা করা যাবে না এমন কোনো আইন আছে নাকি? এমন কোনো আইন নেই। সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না এমন কোনো আইন নেই। কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতাটা আমি ততটুকুভাবে ব্যবহার করব, সমালোচনাটা ততটুকু করব যেটা বস্তুনিষ্ঠ হবে, তথ্যভিত্তিক হবে, মিথ্যাচার হবে না। সাংবাদিকতার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কিন্তু মিথ্যাচার নয় বা যথেচ্ছার নয়। এই কারণের জন্য, কারণ আমরা সবাই বলি আমরা সাংবাদিক হিসেবে আমরা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নই। আজকে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কোনো কর্মকাণ্ড করলাম, সেটি অবশ্যই আমাকে আইনের মুখোমুখি হতে হবে। আমি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি এমন কিছু করলাম যেটাই আপনার প্রাইভেসির উপরে আমি আঘাত আনলাম, সেটি কিন্তু করার অধিকার আমার নেই। সরকারের সমালোচনা, সরকার কোনো নীতি নিয়েছে, সরকার উন্নয়নের কোথাও হয়তো দুর্নীতি হয়েছে, কোথাও ক্ষমতার অপব্যবহার হয়েছে, সেগুলো যদি আমরা তথ্যভিত্তিক যদি আমরা তুলে ধরি, তাহলে দুটো উপকার। একটি হলো যে আমার এই সংবাদ পরিবেশনের কারণের জন্যে সরকার কিন্তু সতর্ক হবে এবং তারা যে ভুলটি হয়েছে সে ভুলটি শুধরানোর পথ বেছে নিতে পারবে। আরেকটা হলো আমাদের মানুষ, আমাদের জনগণ, তারা কিন্তু সচেতন হতে পারে। এখানে শুধু আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই তো আমাদেরকে একটা ম্যান্ডেট দিয়েছেন। যেমন ধরুন তিনি গত সপ্তাহে যে জেলা প্রশাসকদের যে সম্মেলন হলো, সেখানে কিন্তু তিনটি বিষয় কিন্তু তিনি তাদেরকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। দুর্নীতি, আপনার মৌলবাদ মানে অর্থাৎ সন্ত্রাসী মিলিটেন্সি এবং মাদক, এই তিনটি ব্যাপারে তিনি নিজেই কিন্তু ওপেন করে দিয়েছেন। অর্থাৎ এখানে যদি আমরা আজকে যদি গণমাধ্যম, আপনি বলেছেন অনুসন্ধিৎস রিপোর্ট অথবা তথ্যভিত্তিক যদি সংবাদগুলো যদি আমরা তুলে আনি, তাহলে কিন্তু প্রকারান্তরে কিন্তু আমরা সরকারকে, সরকার প্রধান যে তিনটি শত্রু বিরুদ্ধে যে আজকে এক ধরনের তিনি তার সরকারের পক্ষ থেকে যুদ্ধের কথা বলেছেন, সেখানেই কিন্তু আমরা তাকে সাহায্য করব, তার সরকারকে সাহায্য করব এবং তার মধ্য দিয়ে আমরা সমাজকেও কিন্তু উপকৃত করব। আমরা একটা বিরতি নেই। জনাব কাজী সিরাজ, বিরতিতে যাওয়ার আগে খুব সংক্ষেপে আপনার কাছে একটি ব্যাখ্যা চাইব। ষড়যন্ত্র এবং সমালোচনা দুটো নিশ্চয়ই এক নয়। তা তো এক নয়। সমালোচনা তো হচ্ছে ভালোর জন্য, সমালোচনা যেটাকে বলা হয়, এটার সঙ্গে একটা শব্দ লাগালে আরো ভালো হয় যে গঠনমূলক সমালোচনা। সমালোচনা তো ক্ষতির জন্য করা হয় না। আর ষড়যন্ত্র হচ্ছে যে ইকবাল ভাই বললেন, যেমন আপনার সমালোচনা করলাম আমরা শুদ্ধ করার জন্য, আপনাকে বন্ধুই সমালোচনা করে, শত্রু কিন্তু সমালোচনা করে না। শত্রু তো চাও খারাপ কাজ করুক, ভুল করুক। আর ষড়যন্ত্র হচ্ছে আমি চাই না আপনি ওখানে থাকুন, আমি চাই হয়তো আমার কোনো পছন্দ আছে, ওই অ্যাঙ্করিংটা সে করুক, আপনাকে এখান থেকে হটিয়ে দেওয়া হোক, হটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হোক, ওইটা হচ্ছে ষড়যন্ত্র। তো কাজেই এটা তো বটেই, সমালোচনা ষড়যন্ত্র এক নয়। জি, একটা বিরতি নেই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব কাজী সিরাজ, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব ইকবাল সোবহান চৌধুরী। আপনারাও থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24। শুধু কি আমরা মানুষের কথা বলেছি? নিউজ 24 কি শুধু মানুষের কাছে গেছে? না দর্শক, আমরা যে পরিবেশে বাস করি সে পরিবেশ নিয়েও ভেবেছে নিউজ 24। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে বাংলাদেশ আছে, এ কথা সবাই জানে। সেই পরিবর্তনের ঝুঁকিটা
শুধুমাত্র ল্যাপটপে রাখা কোনো থিওরি নয়, তার পরিবর্তনের বিরূপ প্রভাব যে বাংলাদেশে পড়তে শুরু করেছে সে বিষয়েও প্রতিবেদন ছিল নিউজ 24-এর সংবাদে। কিছুটা হাইলাইটস চলুন দেখি। মানুষের দুর্ভোগ ও নানা সমস্যা নিয়ে কাজ করতেই ভালো লাগে। কাজ করেছিলাম খুলনার রূপসা উপজেলার পদ্মবিল নিয়ে। সেই প্রতিবেদনে তুলে ধরেছিলাম পদ্মবিলের চারপাশের 5 গ্রামের মানুষের দুঃখ ও দুর্দশার কথা। খুলনার রূপসার নৈহাটি ইউনিয়নে প্রায় 5000 হেক্টর কৃষিজমির অবস্থান এখানে। একসময় বিপুল ধান ও সবজি আবাদ হতো এই বিলে, ছিল সাদা সোনা খ্যাত চিংড়িও। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব বদলে দিয়েছে অনেক কিছু। আশেপাশের নদীগুলো নাব্যতা বেড়ে এই বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে, ফলে তলিয়ে গেছে ফসলি জমি। বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। যে সামনে উঁচু হয়ে যাওয়াতে পানি নিষ্কাশন হতে না পারায় এই 7-8টা গ্রামের লোকের মানে এখন মৃত্যু পর্যায়ে পৌঁছে গেছে। এবছর আমাদের ধান, পান, মাছ, তারপরে বড় মৌসুমের ধানেরও আমরা আশা করতে পারতেছি না। পানি নিষ্কাশন করার জন্য দুটো সুইচ গেট আছে। এই সুইচ গেট দুটোকে মেরামত করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। এই প্রচুর টাকা সরকারের জায়গায় বড় অঙ্কের একটা বাজেটের দরকার। জনগণের এই দুর্ভোগের কথা জনপ্রতিনিধিরাও জানেন, কিন্তু তাদেরও কিছু করার নেই বলে জানালেন। খালের পলি পড়ে এখানে নদী মানে জমির চাইতে নদী এই খালটা উঁচু হয়ে গেছে। এই জলবদ্ধতায় টোটাল বিলটা তো তলায় যায়, যত ফসল থাকে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। এই সংকট থেকে বাঁচতে খাল খননে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদীর সাইডের অংশ উঁচু হয়ে গেছে এবং বিলের সাইডের অংশ নিচু, যার কারণে বিলের সাইডে পানি আটকা পড়ে আছে। সেটি বের করার জন্য নিষ্কাশন করতে হবে। ওয়াবদা বা পানি উন্নয়ন বোর্ড তারা এই কাজটি অলরেডি হাতে নিয়েছে। আশা করা যায় এবছরের শেষ নাগাদ হয়তো সমস্যাটি সমাধান হবে। পদ্মবিল থেকে একসময় 30,000 কৃষকের জীবিকা নির্বাহ হতো। অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি আমি, এখন একটু 20 সেকেন্ডে আপনার শেষ কথা শুনবো জনাব কাজী শেখ। না, এই তো আপনারা যে কাজগুলো করেছেন, আমরা তো টেলিভিশন চ্যানেল দেখি, সবগুলোই প্রায় দেখা হয়, যাওয়া হয়। তো আমরা স্যাটিসফাইড মোটামুটি যেভাবে করে 1 বছর যা হয়েছে। নতুন বছরে আমার মনে হয় প্রত্যাশা চাইতে বেশি আপনারা দিয়েছেন মানুষকে। তো ভবিষ্যতে আগামী এই নতুন যে বছর শুরু হলো, এই বছরে আমরা আশা করি আপনাদের আগের যে ভুল ত্রুটি যদি কিছু থাকে সেগুলো সংশোধন করে আরও বেশি করে আরও ভালো করে মানুষের কাছে যাবেন। আরেকটা হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোতে এটা আমি বলতে চাই, অধিকাংশ চ্যানেল কিন্তু নিউজ চ্যানেল, কিন্তু আমাদের দেশে এই যে জঙ্গি ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে আমাদের জাতীয় সংস্কৃতির যে মূল চেহারা এগুলো তুলে ধরা না যায়, তাহলে ছেলেরা যে বিপথে চলে যাচ্ছে এগুলো অন্যতম কারণ। জি জি, জনাব ইকবাল সুবহান চৌধুরী 20 সেকেন্ডে আপনার শেষ কথাগুলো শুনবো। না, একটি কথা হলো যে আজকে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার পাশাপাশি একটা নতুন আমাদের বিকাশের ব্যবস্থা হয়েছে। আমি মনে করি যে এই বিকাশটিকে আমরা ধরে রাখতে চাই দায়িত্বশীল ভূমিকা নিয়ে, এবং আমরা সত্যিকার যে সংবাদ বলুন, অনুষ্ঠান বলুন, বিনোদন বলুন, সমাজের যে অর্জনের দিকটি তুলে ধরা, যেমনিভাবে অপরাধের যে অন্ধকার দিকটি যেমনিভাবে তুলে ধরব, তেমনিভাবে কিন্তু অর্জনের দিকটিও তুলে ধরব। সেটি ব্যক্তি অর্জন হোক, রাষ্ট্রীয় পর্যায়ে সরকারের অর্জন হোক। শুধুমাত্র সমালোচনা নয়, অর্জনের দিকটাও কিন্তু আমাদের তুলে ধরা দরকার। আমাদের এই যে দেখুন, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছি, ডিজিটাল হচ্ছি, আমাদের উন্নয়ন হচ্ছে, সেগুলো থাকবে। তার পাশাপাশি যদি সেখানে কোনো অনিয়ম হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে, সেগুলো তুলে ধরা হবে, কিন্তু অর্জনটাও তুলে আনতে হবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির এর নিবিড় পরিচর্যা এবং নিউজ 24-এর সিইও নঈম নিজামের নেতৃত্বে নিউজ 24 সবসময় জেগে থাকে, জেগে থাকবে এবং
মানুষের জনগণের পক্ষে থাকবে, জনগণের পাশে দাঁড়াবে। সবশেষ সংবাদ সবার আগে জানার জন্যে, সংবাদের সবচেয়ে ভালো বিশ্লেষণটি জানার জন্যে আপনারাও নিউজ 24-এর সঙ্গে থাকবেন। 3 দিনব্যাপী প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ধারাবাহিক অনুষ্ঠান এখানেই আমাদের শেষ হচ্ছে। এই শেষ লগ্নে দর্শক আপনাদেরকে আমরা অফুরান ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই আমাদের সঙ্গে থাকার জন্যে। আমাদের যারা শুভানুদ্বয়ী রয়েছেন, আমাদের এই অনুষ্ঠানে, আমাদের টকশোতে এবং সংবাদে যারা বক্তব্য দিয়ে, যারা বিশ্লেষণ দিয়ে নিউজ 24-কে জনপ্রিয় হতে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সহায়তা করেছেন, তাদের কাছে এই সময়ে এসে এই ক্ষণে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা বিজ্ঞাপন দিয়েছেন, আমাদের বিজ্ঞাপনদাতা, তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। কেবল অপারেটর এবং দেশে বিদেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা নিউজ 24, বিশেষ করে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের, বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান, এর যারা শুভানুদ্দায়ী, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের সবাইকে এই আনন্দঘন মুহূর্তে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব উদযাপন এখানে শেষ করছি। এরপর আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রমে আমরা চলে যাব। রাত 12টায় আমাদের সংবাদ এবং সংবাদপত্র বিশ্লেষণমূলক অনুষ্ঠান নিউজরুম সংলাপ সম্প্রচার হবে। আপনাদের সবাইকে সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী বছরেও আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির থাকার অঙ্গীকার রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।